আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আমাদের জীবনে অর্জিত সম্পদ, অর্থ কাদের জন্য ব্যয় করা উচিত, কতটুকু ব্যয় করা উচিত? ইসলামের একটা মৌলিক শিক্ষা হলো যে আমরা একেবারে ব্যয়কুণ্ঠ হব না, মানে আমাদের খরচের হারটা এমন হবে না একদম মুষ্টিবদ্ধ, আবার একদম এভাবেও হবে না একেবারে খোলা যে হাতে আর কিছুই থাকে না। এইটা ইসলামের একটা মৌলিক নীতি। এই ক্ষেত্রে সন্তান সন্ততি, পরিবার, মা বাবা, সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের ক্ষেত্রে আমাদের খরচের নীতিমালাগুলো কী হওয়া উচিত? আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমাদের সন্তান সন্ততি, মা বাবা, আমাদের পরিজন, আমাদের আত্মীয় স্বজন, স্পেশালি সবার আগে আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার এইটা হলো বিয়ে পরবর্তীতে। আর বিয়ে ছাড়াও বিয়ের পরবর্তীতেও এর পরেই প্রাধান্য দিতে হবে নিজের একান্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, যারা রক্তর ফ্যামিলির ব্লাড সদস্য, যারা রক্ত রক্ত ফ্যামিলিতে যাদের ব্লাড রিলেশন যাদের আর কি। আর এরপরে হলো নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার দরিদ্র মানুষ যারা, তাদের জন্য ব্যয় করা। যথাসাধ্য চেষ্টা করা উচিত যে আমাদের যতটুকু সাধ্য আছে, যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে, আমরা আমাদের পরিবারের জন্য ব্যয় করা। সঞ্চয়ের চিন্তা, নিজের পরিবারকে বঞ্চিত রেখে কোনো সঞ্চয় আসলে পরিবারকে বঞ্চিত রেখে সঞ্চয়ের যে পরিকল্পনা, সঞ্চয়ের যে পলিসি পৃথিবীতে, এইটা ইসলাম অনুমোদন করে না। আর আপনার পরিবারে যদি আল্লাহ তাআলা সমৃদ্ধি দেন, আপনার পরিবারের জন্য খরচ করার পরেও কিছু সম্পদ বাড়তি হয়ে যাবে। এই জন্য ইসলামে জাকাতের বিধান আছে। ইসলামের বিধানটা হলো তোমার সম্পদ বাড়বে, সেখান থেকে তুমি বাড়তিটা জাকাত দিয়ে দিবে। অতএব সেখানে সঞ্চয়ের চিন্তা তোমার মাথায় আসার প্রশ্নই আসে না। তো ইসলামী ব্যবস্থাপনায় একজন মানুষের সম্পদ বাড়বে, কারণ আপনার কাছ থেকে রাষ্ট্র যখন ট্যাক্স, ভ্যাট, আপনাকে দেয়া লোনের সুদ নিবে না, দ্রব্যমূল্যের দাম বাড়বে না, এইটা যখন হবে তখন আপনার কাছে সম্পদ বাড়বে, ব্যক্তির কাছে সম্পদ তখন বাড়তে থাকবে। প্রক্ষান্তরে রাষ্ট্র যখন আপনার কাছ থেকে ট্যাক্স, ভ্যাট নিয়ে যাবে, আপনার কাছ থেকে রেগুলার আদায় করতে থাকবে ট্যাক্স, ভ্যাট, উপর্যুপরি যখন যতটুকু মন চায়। ট্যাক্স এর তো আর শেষ নাই, কত ধরনের ট্যাক্স আছে এর তো আর শেষ নাই। ইউনিয়ন ট্যাক্স, পৌরসভা ট্যাক্স, ট্যাক্স আফটার ট্যাক্স, ট্যাক্স আফটার ট্যাক্স আপনার কাছে নিচ্ছেই। এরপর দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে আপনার পকেট কেটে নিয়ে চলে যাবে। আপনি আপনার পরিবারের জন্য ইসলামের আলোকে যথাসাধ্য চেষ্টা করুন, তার জন্য পরিবারের জন্য ব্যয় করুন আমরা যতটুকু সাধ্য আছে। যখন আপনার কম থাকবে তখন আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবেন, আপনার গোটা পরিবারের সবাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পৃথিবীতে সব জায়গাতে, সব অর্থনৈতিক ব্যবস্থাপনায় এ ধরনের কঠিন সময় মানুষের আসে মাঝে মধ্যে। যখনই আসে তখন আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর সব অর্থনৈতিক ব্যবস্থাপনার লোকজন সে ধরনের ধৈর্য ধারণ করে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য বর্তমান সময় যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেটা রাষ্ট্রের অল্প কিছু সংখ্যক লোক, 2-3% লোক, বাকি 97% লোকের সম্পদ থেকে মন মতো টাকা কেটে নিয়ে তারা সবসময় তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। ওদের বিপদের সময়গুলো তারা সবসময় একটা বাড়তি টাকা তারা মানুষের কাছ থেকে, যেমন ধরুন আমাদের রাষ্ট্রে বর্তমান রিজার্ভ কত, আমাদের বিগত সরকারের সময় যারা ছিলেন, রাষ্ট্রের যে রিজার্ভ এটা কারা ব্যবহার করে? যে কোনো রাষ্ট্রে যে রিজার্ভটা হচ্ছে, এটা শুধু কর্পোরেট গ্রুপগুলোই বিশেষ ফায়দা নিতে পারে, সাধারণ মানুষ এটা থেকে বিশেষ কোনো ফায়দা পায় না। তো বাংলাদেশে আমাদের রিসেন্টলি একটা রিজিম চেঞ্জ হওয়ার পরে, বিদ্রোহ পরবর্তীতে, রেভলিউশন পরবর্তীতে, আমাদের এখনও ওই যে সে একাডেমিক শিক্ষা থেকেই আমাদের যারা ইকোনমিস্ট আছেন তারা সেভাবেই
অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন যে ওনারাও রিজার্ভ বাড়াবেন, কারণ ওনারা মনে করেন একটা রাষ্ট্রের রিজার্ভ বড় থাকলেই রাষ্ট্রটা শক্তিশালী থাকে। একটা রাষ্ট্রের রিজার্ভ বড় করতে গিয়ে বিগত সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করছিল। সাধারণ মানুষকে বঞ্চিত করার কারণেই সেই সরকারের পতন ত্বরান্বিত হয়। বিগত সরকারের যদি রিজার্ভ $50 বিলিয়ন থাকতো, সাধারণ মানুষ যদি কিছুটা উপকৃত হতো, তাহলে বিগত সরকারের পতন হয়তো এত ত্বরান্বিত হতো না। এখন বিগত সরকার কি ফোকাস করেছে, যে আমার কাছে যে রিজার্ভটা আছে সেটা দিয়ে আমি কর্পোরেটগুলোকে শক্তিশালী করব, আমি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করব, সাধারণ মানুষের লাইফে কি হয় না হয় ওটা নিয়ে এত আমাদের কেয়ার করার দরকার নেই। ওরা বিদেশে যাবে টাবে, চাকরি বাকরি করবে, দে আর জাস্ট কমন পিপল, উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাম। তো এই যে আমাদের নীতি, এই নীতিতে পরিবর্তন আসতে হবে, এই নীতিতে পরিবর্তন আসতে হবে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে হবে। এইটা রাষ্ট্রীয় ক্ষেত্রে আমি বলছি। তো রাষ্ট্র তো সঞ্চয় করতে চাচ্ছিল, রাষ্ট্র সঞ্চয় করে রাষ্ট্রের কর্পোরেটকে উপকৃত করতে চাচ্ছিল, এতে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছিল। সাধারণ জনগণ একসময় রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ঠিক একইভাবে একটা পরিবারেও যদি পরিবারের প্রধান যিনি, তিনি সঞ্চয় করতে থাকেন পরিবারের সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, নিজের মা বাবাকে কষ্ট দিয়ে, নিজের স্ত্রীকে, সন্তানকে, নিজের ভাই, নিজের প্রতিবেশী, নিজের রক্তবন্ধনের লোকদেরকে কষ্ট দিয়ে যদি সে সঞ্চয় করতে থাকে, একসময় ওই সকল ফ্যামিলিগুলোতে বিদ্রোহ ঘটে, ওই সকল ফ্যামিলিগুলোতে বিদ্রোহ ঘটে, ওই ফ্যামিলিগুলোও শেষ হয়ে যায়। এটার পৃথিবীতে শত শত হাজার হাজার নজির আছে, আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি, অনেক উত্থান পতন দেখেছি। তো এই জন্য পরিবারের জন্য ব্যয় করা, আপনার যথাসাধ্য আপনি পরিবারের জন্য ব্যয় করেন। এখন ব্যয় কুণ্ঠ না হওয়া অথবা খুব বেশি ব্যয়বহুল হওয়া, এটার মধ্যে পার্থক্যটা হলো আমরা যখন পরিবারের জন্য ব্যয় করব, চেষ্টা করব, সঞ্চয় তো ভিন্ন জিনিস, সেটা তো ডিপোজিট হয়ে যায় পার্মানেন্টলি, সেটা মানুষ ভাঙার চেষ্টায় থাকে না। যথাসাধ্য চেষ্টা করা উচিত যে আমি মিতব্যয়িতা শেখাবো সন্তান সন্ততিদের, নিজের পরিবারকে, নিজেরাও মিতব্যয়ী হব। তো মিতব্যয়িতা সেটাতে ইসলাম নিষেধ করে না। মিতব্যয়ী আমরা হতে পারবো, তবে ওই সঞ্চয়মুখী হওয়া যাবে না। সঞ্চয়মুখী হতে গেলেই আপনি আপনার পরিবারকে বঞ্চিত করতে হবে, আত্মীয়কে বঞ্চিত করতে হবে। আপনি যদি আজকাল আপনার নিজের রিলেটিভদেরকে, আপনার নিজের ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়ে সঞ্চয় করেন, আপনি যখন বয়স্ক হবেন আপনার সন্তান সন্ততি সেমটা আপনার উপর করবে, আপনার পরিবার পরিজনবর্গ আপনার উপর সেমটা করবে। তো অর্থনৈতিক নীতিমালার ব্যাপক পরিবর্তন আমাদের আসতে হবে। আপনার গত 2 দিন আগে ইউরোপীয় ইউনিয়ন সেন্ট্রাল ব্যাংকের যিনি চেয়ারপারসন ক্রিস্টিন গ্যারার্ড, উনি স্বীকার করেছেন যে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থায় পৌঁছেছে, যেটা 1920-এর সাথে উনি তুলনা করেছেন। এই কারণে যে গোল্ডের প্রাইস, স্বর্ণের দাম প্রতি মুহূর্তে বাড়ছে। গোল্ড স্ট্যান্ডার্ড ইকোনমি, পৃথিবীতে স্বর্ণের দাম যত বাড়বে, ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল ইকোনমি তত বেশি দুর্বল হবে। এখন এই সমস্যাটা কেন হচ্ছে? বিশ্বব্যাপী ডেট ক্রাইসিস এবং পৃথিবীর যতগুলো রাষ্ট্রের বড় বড় রিজার্ভ ছিল, রিজার্ভগুলো কমে আসছে, ডে বাই ডে রিজার্ভগুলো কমে আসছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো বিশ্ব ট্রেডিংয়ে একক আধিপত্য বলতে আর কিছু নেই। কোনো গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড ট্রেডিং সিস্টেম এখন আর কিছু নেই। এখন পৃথিবীর রাষ্ট্রগুলো স্বাধীনভাবে ট্রেডিংয়ের পরিকল্পনা করছে, একটার পর একটা রাষ্ট্র। ট্রেডিংয়ের ক্ষেত্রে আগে বৈশ্বিক বড় বড় কোম্পানিগুলো, বড় বড় কর্পোরেট সিস্টেমের কাছে রাষ্ট্রগুলো ধরা বাঁধার মধ্যে ছিল, কারণ রাষ্ট্রগুলো যখন বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে লোন নেয়, তখন ওই রাষ্ট্রগুলো বিদেশি ওই ট্রেডিং চেইনগুলোর মধ্যে আটকা পড়ে যায়। এখন এই ট্রেডিং চেইনগুলো ছেড়ে যাচ্ছে। এই ট্রেডিং চেইনগুলো ভেঙে যাওয়ার কারণে বিশ্বব্যাপী এখন ট্রেডিং অনেকটা এটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাচ্ছে। এখন একক কোনো রাষ্ট্র আর পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারছে না, একক কোনো রাষ্ট্রের ট্রেডিং আর পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একক কোনো
কারেন্সি, একক কোনো ভার্চুয়াল কারেন্সি, কোনো ফায়াট মানি, সেটাও আর পৃথিবীতে একক নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এখানে চায়নাও স্বাধীনভাবে ইকোনমিকে গ্রো করার চেষ্টা করছে, রাশিয়াও স্বাধীনভাবে তার ইকোনমিকে গ্রো করার চেষ্টা, যদিও তাদের উপর এম্বার্গো আছে, অনেক এম্বার্গো আছে, কিন্তু সস্তায় সে তেল বিক্রি করছে, গ্যাস বিক্রি করছে, যার কারণে পৃথিবীর বহু রাষ্ট্র তাদের কাছ থেকে গোপনে তেল গ্যাস ক্রয় করছে। তো এতে কী হচ্ছে, গ্লোবাল ট্রেডিং যে সিস্টেমটা সেটা ভেঙে যাচ্ছে। এই ট্রেডিং এখন আর পোলারাইজড না, একটা নির্দিষ্ট 2-4টা রাষ্ট্রের দ্বারা এটা নিয়ন্ত্রিত থাকছে না। তো না থাকার কারণে গোটা ওয়ার্ল্ডে এখন গোল্ডের রেট বাড়ছে, গোল্ডের রিজার্ভের উপর মানুষ গুরুত্ব বাড়াচ্ছে, কারণ যখনই কারেন্সিগুলোর একক আধিপত্য কমে যাচ্ছে তখন মানুষ ইন্ট্রেনজিক ভ্যালু আছে এই ধরনের কোনো ম্যাটেরিয়াল ইকোনমি, ম্যাটেরিয়াল কারেন্সি ব্যবহারে ঝুঁকে পড়ছে। এই কারণে ডলারের দাম বাড়ছে, গোল্ডের দাম বাড়ছে খুব বেশি, এবং গোল্ডের এই দাম আরও অনেক বাড়বে, খুব সম্ভবত $4,500 থেকে $5,000 পর্যন্ত পৌঁছে যাবে পার আউন্স, অ্যান্ড ভেরি সুন, সম্ভবত এবছরের শেষ নাগাদই এটা 3,000 ক্রস করবে, $3,000 পার আউন্স ক্রস করবে। তো এই অবস্থায় বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশে আমাদের অর্থনীতিবিদগণ যারা আছেন, আপনারা জনগণের জন্য ব্যয় করুন, জনগণের জন্য ব্যয় করুন। জনগণের উন্নয়ন না হলে ওই রাষ্ট্রে কোনো উন্নয়ন হবে না। আপনারা যদি রিজার্ভ বাড়ানোর দিকে নজর দেন তাহলে জনগণ কষ্ট করবে, জনগণ কষ্ট করলে জনগণের সাথে আপনাদের আবার সংঘাত আসবে খুব শীঘ্রই। আমাদের গার্মেন্টস সেক্টরে যে সমস্যা ঘটছে, সেখানে বিদেশিরা যে কোনো বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা যে কোনো গোলযোগের মধ্যেই হাত দেবে, সেটা গার্মেন্টস সেক্টরে হোক, একটা মহল্লার মারামারি হোক, পার্বত্য চট্টগ্রামে মারামারি হোক, আর হিন্দুদের সাথে ঝামেলা হোক, এটা তারা করবেই। কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে যে সমস্যাগুলো আছে এটা সত্য। গার্মেন্টস সেক্টরে যারা শ্রমিক খুব কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে, এটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে। এখন আমাদের খনিজ সম্পদ বিক্রি করতে হবে, বাংলাদেশ খনিজ সম্পদ বিক্রি করতে হবে, আমাদের স্পেশালি গ্যাসের দাম করলে গার্মেন্টস সেক্টরের যে প্রেশার সেটা অন্তত বর্তমান অবস্থার চেয়ে 25% কমে যাবে। কারণ গ্যাসের বাড়তি দামের কারণে গার্মেন্টস সেক্টরগুলোতে ব্যাপক ব্যয় বেড়ে গেছে প্রচুর, গার্মেন্টস সেক্টরগুলো লাভের মুখ দেখছে না। এমতো অবস্থায় যদি আমরা আমাদের নিজস্ব গ্যাস ব্যবহার করতে পারি, এই প্রেশারটুকু অনেক কমে আসবে। এছাড়াও আমরা আমাদের যত খনিজ সম্পদের ক্ষেত্র আছে, আমরা আমাদের খনিজ সম্পদ বিক্রি করতে হবে, আদারওয়াইজ পৃথিবীর সাধারণ মানুষ বাঁচার কোনো উপায় নেই। এই ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়ে আর পৃথিবী চলছে না। ডক্টর ইউনূস সাহেব জার্মানিতে যে ডয়েচে ওয়েলের যিনি সাংবাদিক মহিউদ্দিন সাহেব, ওনার সাথে একটা সাক্ষাৎকার উনি বলেছেন এই অর্থনৈতিক ব্যবস্থা কাজ করছে না। ডক্টর আবুল বারাকাত বাংলাদেশে গত 4-5 বছর আগে প্রথম আলোতে একটা লিখনীতে উনি প্রকাশ করেছেন, এই আপনি সোশ্যালিস্ট ইকোনমি বলুন আর ক্যাপিটালিস্ট ইকোনমি বলুন, এই দোনোটাই ফেল করেছে। এই অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে পৃথিবী আর চলছে না, আপনি চেষ্টা করে লাভ হবে না, এটা এখন আর চলছে না। অতএব রিজার্ভ বাড়িয়ে দেশের জনগণ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। রিজার্ভ গ্র্যাজুয়ালি বাড়ুক, দেশের খনিজ সম্পদ বাড়ান, খনিজ সম্পদ উত্তোলন বাড়ান, বিক্রি বাড়ান। এর পাশাপাশি রাষ্ট্রের অর্থ বিকেন্দ্রীকরণ করুন। রাষ্ট্রের অর্থ বিকেন্দ্রীকরণ ছাড়া সাধারণ মানুষের ইকোনমি সেটা গ্রো করছে না। রেমিটেন্সে আসা টাকা ইজ নট ইনাফ ফর বাংলাদেশ। 2 কোটি লোকের ইনকাম দিয়ে 18 কোটি লোক চলতে পারে না। সুতরাং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করতে হবে, বেইল আউট করতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য বেইল আউট করতে হবে, যাদের লোন ডিফল্টার যারা আছে তাদেরকেও বেইল আউট করতে হবে। আমেরিকার মতো একটা রাষ্ট্র বেইল আউট ছাড়া গত 15 বছর তারা চলতে পারতো না, বহুবার হোয়াইট হাউস কলাপস করেছে, বারবার তারা লোন পেয়েছে, বারবার তারা বেইল আউট পেয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা ভিন্ন কিছু চেষ্টা করলে কোনো লাভ হবে না, দেশের সংঘাত বেড়ে যাবে। বিগত সরকারও চেষ্টা করেছে রিজার্ভ ধরে রেখে মানুষকে কষ্ট দিয়ে হলেও আপনার সুদের হার বাড়িয়ে, ইনফ্লেশন বাড়িয়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছে। লাভ কী হয়েছে? জনগণের সাথে বিদ্রোহ হয়ে গেছে। এই বিদ্রোহ মানুষের অর্থনৈতিক যে দুর্দশা সেটার বিদ্রোহ। আপনারা বুঝতে ভুল করবেন, আবারও সমস্যা হবে দেশের ভিতরে।
সুতরাং সঞ্চয়ের চিন্তা না করে, রিজার্ভ না বাড়িয়ে জনগণের মধ্যে অর্থ ব্যবহার করুন এবং দেশের খনিজ সম্পদ উত্তোলন করুন। অন্যথায় দেশের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত ভেঙে পড়ছে, আভ্যন্তরীণ অর্থনীতি, সাধারণ মানুষের অর্থনীতি ভেঙে পড়ছে। এইটা আবার আরেকটা বিদ্রোহের রূপ নেবে, দফায় দফায় বিদ্রোহ হতে থাকবে। যারা চুরি ডাকাতি করছে তাদেরকে কঠোর শাস্তির অধীনে আনতে হবে, কঠোর শাস্তি পেতে হবে। মানুষ যদি দেখে যে এরা কোনো কঠোর শাস্তি পাচ্ছে না, তাহলে চোর ডাকাতরা নিরুৎসাহিত হবে না। চোর ডাকাতরা চুরি ডাকাতি অব্যাহত রাখবে কোনো না কোনোভাবে। আপনারা যদি কঠোর শাস্তি দিতে ফেল করেন, জনগণের সাথে আপনাদের সঙ্গে মানুষ মব জাস্টিসের দিকে এগিয়ে যাবে, মানুষ নিজের হাতে শাস্তি দিবে। সেদিকে যেতে দেবেন কেন? কঠোর শাস্তি দিন, কঠোর সিদ্ধান্ত নিন। বৈশ্বিক অর্থনীতির বর্তমান যে অবস্থা সেটা বোঝার চেষ্টা করুন। কি চলছে ইউক্রেনে? ইউক্রেনের যুদ্ধ কেন হচ্ছে? কি চলছে আমেরিকাতে? কি চলছে ইউরোপে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে? কি চলছে মিডল ইস্টে? ওই সকল রাষ্ট্রগুলো যারা খনিজ সম্পদ বিক্রি করে, তারা তাদের রিজার্ভ ধরে রাখতে পেরেছে? এতে তো গ্লোবাল ইকোনমি শ্রিঙ্ক হয়ে গেছে অলরেডি। আপনার ইকোনমি যত শ্রিঙ্ক করবে, আপনার টেরিটরি তত ছোট হয়ে যাবে, আপনার কন্ট্রোল টেরিটরি তত ছোট হয়ে যাবে। রাষ্ট্রগুলো রিজার্ভ যত হারাচ্ছে, জনগণের উপর তাদের কর্তৃত্ব, নেতৃত্ব তত বেশি ছোট হয়ে আসছে। বোঝার চেষ্টা করুন, জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখুন, জনগণের সাথে অর্থনৈতিক শৃঙ্খলা দিয়ে জনগণকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। সেটা যদি করেন, জনগণের সাথে বারবার সংঘাত আসবে। পৃথিবীটা আজকে, পুরো পৃথিবী প্রায় যুদ্ধময়। ইউরোপের যুদ্ধ যে কোনো মুহূর্তে, আমেরিকাতে, পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়তে পারে, বড় বড় রাষ্ট্রগুলোতে যে কোনো মুহূর্তে। এটা শুধু সময়ের ব্যাপার। যদি এখনও আপনারা আপনাদের নীতিমালায় পরিবর্তন না আনেন, যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়বে। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের বিপদমুক্ত করুন, আমাদের সমস্যা মুক্ত করুন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।